দর্শক, জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামসুল আরেফিন। বৃহস্পতিবারের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন। একই সঙ্গে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান সিইসি। প্রধান বিচারপতি নির্বাচনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জানিয়ে সিইসি আরও জানান, নির্বাচনের ট্রেনে উঠে গেছে তার কমিশন। বৈঠকে সীমানা সংক্রান্ত জটিলতা এবং তফসিলের পর রিটে নির্বাচনী কাজ বাধাগ্রস্ত না হওয়ার বিষয় বিশেষভাবে গুরুত্ব পায়। এদিকে তফসিল ঘোষণার জন্য চূড়ান্ত হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ। বুধবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে ওই দিন সন্ধ্যায় বা পরদিন বৃহস্পতিবার তফসিল ঘোষণার বিষয়ে নিশ্চিত করেছেন ইসি আব্দুর রহমান আল মাসউদ। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছি। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডেপ্লয়মেন্ট আছে, ওই ব্যাপারে বলতে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা ইস্যু করেছেন। আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন না। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশে বিধিনিষেধ জারি করেছে অন্তর্বর্তী সরকার। দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মাঠে থাকবে, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ইতিমধ্যে ১.৫ লাখ পুলিশ সদস্যকে বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পর যে কোনো বেআইনি সমাবেশ ও জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। বেআইনিভাবে সমাবেশে অংশ নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটে প্রভাব বিস্তার করে এমন সিদ্ধান্ত ছাড়া প্রায় সব কাজই চলবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক কিংবা সরকারি জরুরি কেনাকাটা কোনো কিছুই এ সময়ে বন্ধ হবে না। কোনো জরুরি আইন করতে হলেও সেটি করবে সরকার। তবে এই সময়ে কোনো অধ্যাদেশ জারি করা হবে কিনা সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান অর্থ উপদেষ্টা। এছাড়া উপদেষ্টা বলেন, জানুয়ারির মধ্যেই প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন বই পাবেন। ধারণা কি যে নির্বাচনের শিডিউল ঘোষণা সব বন্ধ হয়ে যাবে, এটা হয় না। যেমন ৩ মাস যখন ছিল সব বন্ধ হয়ে গেছে, ১ মাস ওদের প্রস্তুতি ২ মাসের মধ্যে করেছে। আমাদের শুধু নির্বাচনকে প্রত্যক্ষভাবে ইনফ্লুয়েন্স যেটা করে সেটা আমরা করতে পারবো না। ধরো কোনো ব্যাপারে কারো পোস্টিং, ফিল্ড লেভেলের পোস্টিং বা অ্যালোকেশন দিয়ে দিলে আমরা নতুন করে একটা এলাকায়, মানে ওইটা ছাড়া আমার বাজেট কি বন্ধ থাকবে, বেতন বন্ধ থাকবে, যে কাজ চলতেছে কন্ট্রাক্টর হিসেবে বন্ধ থাকবে, এগুলো না। ওগুলো তো প্রজেক্ট অ্যাপ্রুভ, তো নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নাই। তো আগামীতে সরকার গঠন করতে পারলে যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাধীনতার পর থেকে বিএনপি সবসময় দুর্নীতির লাগাম টেনে ধরেছে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। এই যে দুর্নীতি যে লাগাম, সেই লাগামকে টেনে ধরতে কিন্তু পেরেছে প্রতিবার বিএনপি সরকার। দেশ স্বাধীনের পরে আমরা দেখেছি এই দেশের মানুষের যুদ্ধ বিধ্বস্ত দেশে এই দেশের মানুষের সাহায্য সহযোগিতার জন্য সারা বিশ্ব থেকে কিভাবে সহযোগিতা এসেছিল, কিন্তু সেগুলোর কি অবস্থা হয়েছিল, কেন হয়েছিল? সবই হয়েছিল দুর্নীতির কারণে, দুর্ভিক্ষ হয়েছিল। সবকিছু মিলিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার এই দেশকে দুর্নীতি থেকে বের করে, এই দুর্ভিক্ষ থেকে বের করে শুধু যে খাদ্য উৎপাদন বৃদ্ধি করলেন তাই নয়, দেশ থেকে আমরা খাদ্য পর্যন্ত রফতানি করেছিলাম। হতে পারে অল্প, কিন্তু রফতানি আমরা করেছিলাম।
তারেক রহমান দেশে না আসার পেছনে ভারতের কোনো ইঙ্গিত নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাতে গুলশানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, যে দলটি স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা আবার ধর্মকে ব্যবহার করে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। ভারতের ইঙ্গিতে আপনার আমাদের চেয়ারপারসন অ্যাক্টিং চেয়ারপারসন সিদ্ধান্ত নিচ্ছেন, এটা কখনই ভাববেন না। বিএনপি হচ্ছে সেই দল যে সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বিএনপি হচ্ছে সেই দল যে সবসময় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপোষ করে না। একটা রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে যারা 1971 সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই দলটি আজকে আবার সেই ধর্মকে সামনে নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করে বিভিন্ন অপপ্রচার করে আজকে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। মতপার্থক্যের কারণে 24-এর ত্যাগ যেন বৃথা না যায় সেজন্য সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ এবং তার স্ত্রী সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন অর্থনীতি এবং আধিপত্যবাদ বিরোধী রাষ্ট্র ও সমাজ গঠনে ভূমিকা রেখেছেন ডক্টর মাহবুবুল্লাহ। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ত্যাগ যেন বৃথা না যায়। গণ অভ্যুত্থানের বিজয়কে সুসংহত করার আহ্বান জানান তিনি। 24-এর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন সাইফুল ভাই বলেছেন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সামনের দিনগুলোতে লেভেল প্লেয়িং ফিল্ড আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিকেলে ইইউ রাষ্ট্রদূতের বাসভবনে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন দ্রুতই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় দেখতে চায়। বিএনপি ক্ষমতায় এলে ইইউর সাথে সম্পর্ক কেমন হবে সে সম্পর্কেও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান আমির খসরু। 3 সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। পরস্পরের প্রতি সম্মান বোধ রেখে একটা রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তন দরকার। আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাদের সাথে আমাদের সম্পর্কটা কি হতে পারে সেটাও আলোচনায় আসছে। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে আগামী দিনে তাদের ভূমিকা, তাদের বিনিয়োগ, তাদের বাংলাদেশের সাথে ট্রেড, যে বিশ্বের যে আইন মেনে চলার যে একটা গ্লোবাল অর্ডারের মধ্যে সেই বিষয়টা যাতে আমরা নিশ্চিত করতে পারি কিনা আগামী দিনে। আর এখানে যেগুলো ওভার রেগুলেটেড ইস্যুগুলো আছে, যে ইজ অফ ডুইং বিজনেস, ব্যবসার মধ্যে যে বাধাগুলো আছে, এগুলো দূর করার জন্য বিএনপির চিন্তা ভাবনা কি, এগুলো আলোচনায় আসছে। বর্তমান সরকারের নির্বাচন নিয়ে কোনো ম্যান্ডেট না থাকলে তারা কোন ম্যান্ডেটের অধীনে কাজ করছে এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের বেশিরভাগই এসেছে বিএনপির হাত ধরে। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শিরোনামে আলোচনা সভায় এসব কথা বলেন দলটির 2 সিনিয়র নেতা। সভায় উপস্থিত হয়ে রুহুল কবির রিজভী আরও বলেন, বিএনপি পারবে দুর্নীতিমুক্ত সরকার গঠন করে জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিতে। এ সময় জনগণের প্রতি বিএনপির অঙ্গীকার ফাঁপা নয় বলেও দাবি করেন তিনি। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনে আসন কম পেলে কেউ কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে, তবে জনগণ তা মেনে নেবে না। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে অংশগ্রহণকারীদের মধ্যে একমাত্র বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। 15 বছর ধরে সিন্দাবাদের দৈত্যের মতো ঘাড়ে চেপে বসা একটা নিপীড়নকারী, একটা খুনি, একটা ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছে।
কোন ষড়যন্ত্র এই জনগণকে পরাজিত করতে পারেনি এবং পারবে না ইনশাআল্লাহ। আর যাতে না পারে সেই জন্য জনগণকে সংগঠিত করার দায়িত্ব আমার, আপনার, আমাদেরকে জনগণ ম্যান্ডেট দেয়নি। তো আপনার বিবেক নাই, আপনার কিসের জন্য আপনার ক্ষমতায় এসছেন? ম্যান্ডেট ছাড়া শেখ হাসিনা দিনের পর দিন, বছরের পর বছর আপনার একতরফা নির্বাচন করেছে, দিনের ভোট রাত্রে করেছে। ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকার তারা গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে, অবাধ সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করবে। এই সমস্ত প্রত্যয়গুলি সামনে রেখেই সমস্ত গণতান্ত্রিক দলগুলো আপনাদেরকে সমর্থন করেছে। কিন্তু আপনার ভেতরে যদি থাকে ভিন্ন কিছু নকশা, ভিন্ন কিছু ডিজাইন, তাহলে তো জনগণ ছেড়ে দেবে না। ক্ষমতায় গেলে জামায়াত চাঁদাবাজ, দখলবাজ আর দুর্নীতিবাজদের কবল থেকে দেশকে মুক্ত করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাতে ঢাকা 15 আসনের মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ভরে গেছে, ভিক্ষুকদের কাছ থেকেও চাঁদা নেয় একটা গ্রুপ। অঙ্গীকার হবে, আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না, এটা হবে আমাদের অঙ্গীকার। এই দুর্নীতিগুলার সবচাইতে বড় দুর্নীতি হলো 5 বছর পর পর ইলেকশনের মহড়া হয় আর কিছু ডাকাত এসে আপনাদের ভোট ছিনতাই করে। ওই জায়গাটা যেদিন ঠিক হয়ে যাবে, যার ভোট সে দিবে, ভোট দেওয়ার পর ভোট অনুযায়ী রেজাল্ট হবে, সেই দিন সবাই বুঝতে পারবে সামনে রেখে কথা বলেছি, আচরণ করেছি। বাকি 5 বছর যদি এইরকম না করি, তাহলে লোকজন ঘাড়ে ধরে আগামী 5 বছর পরে আমাকে সরাই নেবে। এবার বিএনপি জামায়াত দুই দলেরই সমালোচনা করলেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে জাতীয় যুব শক্তির প্রতিনিধি সম্মেলনে তিনি বলেন, জামায়াত মুখে বিপ্লবী হলেও অন্তরে আওয়ামী লীগ ধারণ করে। অন্যদিকে বিএনপি লন্ডন থেকে অনলাইনে ভয় দেখিয়ে দেশের যুব শক্তিকে দমানোর চেষ্টা করছে, যা সম্ভব হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জামায়াত ইসলামী মুখে মুখে বিপ্লব বলে, অন্তরে তাদের আওয়ামী প্রীতি হলো বিরাজ করে। আমাদেরকে ভয় দেখানোর প্রচেষ্টা করা হয়। ভয়টা বাংলাদেশ থেকে দেখায় না, লন্ডন থেকে দেখায়। আমরা কি অনলাইনে কাউরে ভয় পাই? বাস্তবে কাউকে পাই না, অনলাইনে ভয় দেখায়। ইসলামের নাম ব্যবহার করে বাংলাদেশে রাজনীতি করতে চাচ্ছে। আগে ধর্ম ব্যবসায়ীদের দেখতাম এক রূপে, এখন নব্বর ব্যবসায়ীরা অবতীর্ণ হয়েছে মাঠে। বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং কিছু ব্যক্তিবর্গ তারাই বাংলাদেশের সংস্কারের রাজনীতিকে জিইয়ে রেখে বাংলাদেশের মানুষের সংস্কারের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যক্তিগত সম্পদ আহরণের হাতিয়ার বানিয়ে দুর্নীতিকে নীতিতে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। তিনি বলেন, এই দুর্নীতির প্রক্রিয়ার সবচেয়ে গভীর বিস্তার ঘটেছে বিগত সরকারের সময়। মঙ্গলবার সকালে গণসংহতি আন্দোলনের হাতিরপুলের প্রধান কার্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। কিন্তু কাঠামোগতভাবে যদি পরিবর্তিত না হয়, তাহলে আসলে আমরা আইন যতই কঠোর করি, সেই আইনের ফাঁক-ফোকর দিয়েও আসলে এই দুর্নীতিগুলো চলতে থাকবে, এবং সেটা আমরা বাংলাদেশের সর্বক্ষেত্রেই দেখি। সে কারণে আমরা অনেকগুলো বিষয়ের প্রস্তাবনা করেছি যে এইটা একটা ব্যবস্থাগত পরিবর্তনের প্রশ্ন, এবং এর সাথে মানে সামাজিক অর্থনৈতিক যে সামগ্রিক তৎপরতা, সেখানে যে আইন এবং ব্যবস্থাপনা, সেখানেও পরিবর্তন আনতে হবে। মানুষের মানসিকতার মধ্যে পরিবর্তন আনতে হবে। 100 বছরেও বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়ন না হওয়ায় দুঃখ প্রকাশ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন,
যে আদর্শে তিনি নারীদের এগিয়ে নিতে চেয়েছিলেন, পদকপ্রাপ্তরা সেই পথেই দেশকে এগিয়ে নিয়ে যাবে। বেগম রোকেয়া দিবসে নারী অগ্রযাত্রায় অসামান্য অবদান রাখায় 4 নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। এবছর দেশের নারী অগ্রযাত্রায় অসামান্য অবদান রেখেছেন এমন 4 জন বিশিষ্ট নারীকে এবছরের রোকেয়া পদক প্রদান করা হয়। এবারের পদকপ্রাপ্তরা হলেন নারী শিক্ষা গবেষণায় রুফানা রাকিব, নারী অধিকার শ্রেণীতে কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণীতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ ক্রীড়া শ্রেণীতে ঋতুপর্ণা চাকমা। আমরা 100 বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। তিনি যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, এই স্বপ্নকে আমরা আমলে আনতে পারিনি। আজকে তার জন্ম উপলক্ষে যে আয়োজন, সেটা শুধু তাকে স্মরণ করার জন্য না, আমাদের ব্যর্থতাগুলো খুঁজে বার করার জন্য। কেন আমরা ব্যর্থ হলাম, কেন এই 100 বছরেও আরো বেগম রোকেয়া আসলো না আমাদের মাঝখানে, যে আমাদেরকে পথ দেখাতো। এদের মাধ্যমেই এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। তারা শুধু নারীদের নয়, সবাইকে উজ্জীবিত করবে। দুর্নীতিবাজদের বাদ দিয়ে সঠিক লোককে নির্বাচিত করতে হবে ভোটারদের, তাহলেই দেশে দুর্নীতি কমবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে জেঁকে বসেছে যে চাইলেই তা নির্মূল করা সম্ভব নয়, তবে ধীরে ধীরে কমে আসবে এবং এর জন্য সবাইকে চেষ্টা করতে হবে বলেও জানান তিনি। বলেন, দুর্নীতি ও দুর্নীতিবাজদের ধরন এখন দুটোই বদলেছে। সকাল 8:30টায় জাতীয় সঙ্গীত পরিবেশনা, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করে সংস্থাটি। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। আমরা মনে করি না যে দুর্নীতি একটি জাদুর মতো হঠাৎ করে চলে যাবে। এটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে মিশে আছে যে এটা যাবেও ধীরে ধীরে। তো সেক্ষেত্রে আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে, সবাইকেই সচেতন থাকতে হবে। আমি বারবার একটা কথা বলি যে দুর্নীতি খারাপ, দুর্নীতি আমাদের করা উচিত না, এটা যদি বলি সবাই এর সাথে একমত হবেন। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্য সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। খুলনায় জেলা প্রশাসনের কার্যালয়ে মঙ্গলবার সকালে দিবসটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। পরে সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে শুরু হয় মানববন্ধন। ময়মনসিংহ একই প্রতিপাদ্যে পালন করা হয় দিবসটি। অনুষ্ঠানের উদ্বোধনের পর মানববন্ধন এবং পরে আলোচনা সভা ও দুর্নীতি বিরোধী তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন। দিবসটি উপলক্ষে রাজশাহীতে দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও মহানগর দুর্নীতি কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। এদিকে মেহেরপুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন ও প্রতিরোধে আলোচনা সভা ও পাবলিক লাইব্রেরির সামনে একটি মানববন্ধন হয়। ঢাকায় ভূমিকম্প সহনশীল ভবন তৈরিতে প্রকৌশলীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে একথা জানান তিনি বলেন, ঢাকাকে বাসযোগ্য করতে ড্যাপ করা হলেও তার সুফল পাওয়া যায়নি। ভবন নির্মাণের ক্ষেত্রে প্রকৌশলীদের সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনায় নেওয়ার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। And it has shaken all of us, those of us who live in Dhaka, because we do have high rises, but we don't really know how many of them will actually sustain a 6-degree
earthquake. This time we all got scared, we all got panicked, and we again recognized how much assuring professionally engineering can be if that is socially responsive and responsible. চলচ্চিত্র নির্মাণ থেকে শুরু প্রোডাকশন পর্যন্ত সমন্বিত ইকোসিস্টেমের মাধ্যমে চলচ্চিত্রের উন্নয়ন প্রয়োজন বলে মন্তব্য করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, স্বল্প সময়ের মধ্যে সরকারি বেসরকারি উদ্যোগে ফিল্ম সিটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এফডিসির আধুনিকায়নে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন শেষে তিনি আরও বলেন, চলচ্চিত্রের বাজার বদলে গেছে। এ সময় চলচ্চিত্রের গবেষণায় জোর দিতে হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সিনেমায় সরকারি অনুদানের নীতিমালা সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফিল্ম শেখা থেকে শুরু করে প্রোডাকশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত একটা ইকোসিস্টেম আমরা করব। আমরা মাত্র এই কাজগুলো অ্যাজ মাইলস্টোন আকারে করলাম। আর এই এফডিসির এই জায়গাটা অপ্রতুল। এখানে শুটিং ফ্লোরগুলো না থেকে এখানে থাকবে গবেষণার জায়গা। আয় উপার্জন করে এখানে পরিচালক, প্রযোজক থেকে শুরু করে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন তারা যেন সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন, সেই সুযোগটা একটা জাতীয় সংস্কৃতির অপরিহার্য অংশ। প্রায় শেষের দিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলায় সাক্ষ্য দেন এনসিপি নেতা ও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। পরে তিনি সাংবাদিকদের বলেন, কয়েকটি গণমাধ্যম আন্দোলনরত শিক্ষার্থীদের চরিত্র হননের চেষ্টা করেছে, যা তিনি আদালতকে জানিয়েছেন। আবু সাইদ হত্যা মামলায় জড়িতদের সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন হাসনাত আবদুল্লাহ। এদিন মামলার 22 নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি পেশ করেন তিনি। গত 6 আগস্ট 30 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। 30 আসামির মধ্যে বিরোধীর সাবেক ভিসি সহ 26 জন এখনও পলাতক। অবৈধ ফোন বন্ধ এবং ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার চালুর বিষয়ে অনড় সরকার, তবে কমানো হতে পারে শুল্ক। এদিকে এনইআইআর চালু নিয়ে বিটিআরসির সাথে মোবাইল ফোন ব্যবসায়ীদের বৈঠকে আসেনি কোনো সমাধান। বুধবার অর্থ মন্ত্রণালয় ও এনবিআর এর সঙ্গে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা কলন কপি বেচি না, আমরা যে মালটা বেচি সেটা বিদেশে ব্যবহার হয়। বিদেশি ধনী দেশের মানুষে একটা সময় ইউজ করে পরে ছেড়ে দেয়, সেই মালটা আমরা এই দেশে আনা বিক্রি করি। বাণিজ্য নীতি যতই সহজ করেন না কেন, আমাদের ইউজফুলের ব্যবসা করতে দিতে হবে। অভ্যন্তরীণ আয় বাড়াতে ভ্যাট ও আয়কর আদায়ে স্বচ্ছতার উপরে জোর দিচ্ছে সরকার। বিশেষ করে ভ্যাট ব্যবস্থা সহজ করতে বিভিন্ন হারের পরিবর্তে সিঙ্গেল রেট চালুর চেষ্টা চলছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। অটোমেটেড চালানের মাধ্যমে করদাতারা আয়কর জমা দিচ্ছেন, অতএব আদায় ও জমার মধ্যে কোনো ফারাক নেই বলেও জানান তিনি। আইটি রিলেটেড ব্যাপক লোকবল ইনহাউস লাগবে, যাতে করে আমাদের এনারা এই যে প্রত্যেকটা ব্যাংকের সাথে তাদের যে ডিজিটাল সিস্টেম আছে তার সাথে আমাদের এই কানেক্টিভিটিটা তৈরি করতে পারবে। তো এটা একটু কাইন্ডলি আপনাদের, প্রায় সময় অনেকেই দেখলাম এটা নিয়ে ভুল বলে যে এনবিআর মানে ট্যাক্স পেয়ারের পার্সোনাল ডাটা সব নিয়ে আসবে। না, ট্যাক্স পেয়ার নেবে ওনার রিটার্ন সাবমিশনের জন্য, এনবিআর এর এখানে কোনো অ্যাক্সেস নেই। আমরা কিন্তু এগুলো নিয়ে কোনো দেখবো না, প্লাস ট্রানজ্যাকশনের কোনো তথ্য এখানে আসবে না। মৌখিক শান্তি চুক্তির শর্ত ভঙ্গ করে ফের সংঘর্ষে জড়ালো ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। পুলিশ জানায়, সকালে আইডিয়াল কলেজের সামনে ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করা হলে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শিক্ষার্থীদের সাথে পাল্টা ধাওয়া চলতে থাকে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে দুই পক্ষের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বলছে, পূর্বের কোনো এক ঘটনাকে কেন্দ্র করে ফের সংঘর্ষের ঘটনা ঘটছে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্যের আহত হওয়ার খবর জানায় পুলিশ। ছোট ছোট কারণ লাগে, এরা এবার কোনো কারণে নাই, আমি জানি না, কেউ জানে না। ইভেন আমি ওদের সাথেও কথা বলতেছি, এরাও জানে না যে কি কারণে আজকে মারামারি লাগছে। মারামারি বলতে ওই যে
ঢাকা কলেজের একটা বাস ওরা ভাঙচুর করছে। আইডিয়াল কলেজের যারা উচ্ছৃঙ্খল ছেলেপেলে ছিল এরা কিন্তু পুলিশের সাথে আবার এসে মারামারিতে লিপ্ত হয়। তো ইট পাটকেল মারছে, আমাদের পুলিশের বেশ কিছু আহত হয়েছে। তো পুলিশও বাদ বাকি পরে যেটা করছে ওই যে টিয়ার শেল মারছে, মারার পরে এর একটা পর্যায়ে আমিও এসে ওদের সাথে ভিতরে আমি গেছিলাম, যাওয়ার পরে ওদের সাথে কথা বলেছি যে ওদের আসলে সমস্যাটা কি, মানে ওদের কী হয়েছে। যাক, ওদের অনেক রাগ অভিমান আছে, এটা শুনে আসলাম। তো তাদের বিষয়গুলো না আমরা গুরুত্বের সাথে দেখতেছি। রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও হত্যা মামলায় কারাগারে থাকা ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শেদের দখলে থাকা বাড়িটিকে পরিত্যক্ত সম্পত্তি উল্লেখ করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 52 পাতার এ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ প্রকাশ করা হয়। এর আগে এই সম্পত্তি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে 3 মাসের মধ্যে সরকারের দখলে নিতে নির্দেশ দেন আদালত। 15 দিনের মধ্যে এ ব্যাপারে আদালতকে জানাতে বলা হয়েছে। বেসরকারি ব্যক্তিদের কাছে পরিত্যক্ত সম্পত্তি ইজারা না দিয়ে জনস্বার্থে তা সংরক্ষণ করতে বলেছে হাইকোর্ট। এ মামলার বাদী ব্যারিস্টার সাইদুল হক সুমনও হত্যা মামলায় কারাগারে রয়েছেন। বুধবার বিকেল থেকে বাংলা একাডেমির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে প্রথম বিজয় মেলা 2025। বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতির উদ্যোগে এই বইমেলা চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, বিজয়ের মাসে জ্ঞানচর্চা বাড়াতে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। হবিগঞ্জের আজমিরিগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় কাকাইলছেও বাজার এবং আশেপাশের এলাকায় 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। দুপুরে আজমিরিগঞ্জ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা SM রেজাউল করিম লিখিত বিজ্ঞপ্তিতে এ আদেশ দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর 1টা থেকে বুধবার দুপুর 1টা পর্যন্ত আজমিরিগঞ্জের সংঘর্ষপ্রবণ এলাকায় 144 ধারা বলবৎ থাকবে। প্রয়োজন হলে পরিস্থিতি বিবেচনায় সময়সীমা বাড়ানো হতে পারে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাকলাইছেও এলাকার কুমেদপুরের হান্নান মিয়া গ্রুপ এবং সরকারহাটি এলাকার আল কোরআন সওদাগর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে কাকলাইছেও বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত 20 জন আহত হন এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর দিন মঙ্গলবার সকাল 9টার দিকে পুনরায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত অর্ধ শতাধিক আহত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টা পর সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এ সময় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রেক্ষিতে ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় 144 ধারা জারি করে স্থানীয় প্রশাসন। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাকের চালক সহ 2 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত 3 জন। মঙ্গলবার রাত 10টার দিকে মহাসড়কের কান্দিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাক চালক সোহেল এবং যাত্রী আমিনুর। পুলিশ জানায়, রাতে জামালপুর থেকে ঢাকাগামী একটি হাঁস মুরগি ও চাল বোঝাই ট্রাক একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটির চালক ও যাত্রী নিহত হন। গুরুতর আহত হন 3 জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতে 13 মাস সাজা ভোগের পর শেরপুর সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন 6 বাংলাদেশি। দীর্ঘ 13 মাস সাজা ভোগের পর 6 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। মঙ্গলবার সন্ধ্যায় শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়। ফেরত আসা বাংলাদেশিরা হলেন কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার পূর্ব মুদাখানা গ্রামের মোহাম্মদ রাসেল, একই উপজেলার ব্যাপারীপাড়া গ্রামের বিপ্লব মিয়া, নতুন ব্যাপারীপাড়া গ্রামের মীর জাহান, বকুল মিয়া, আমের আলী এবং রৌমারী উপজেলার বকবাদা ব্যাপারীপাড়া গ্রামের চান মিয়া।
বিজিবি জানায় 2024 সালের 4 নভেম্বর মাছ ধরতে গিয়ে তারা ভুলবশত বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় বিএসএফ স্থানীয় পুলিশ তাদের আটক করে। পরে আদালতের রায়ে তারা দীর্ঘ 13 মাস ভারতে সাজা ভোগ করেন। সাজার শেষে তাদের ফেরত প্রদানের উদ্যোগ নেয় ভারতীয় কর্তৃপক্ষ। নাগরিকত্ব যাচাই শেষে মঙ্গলবার সন্ধ্যায় তাদের শেরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে হস্তান্তর করা হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশি নারীর মৃতদেহ দেখার সুযোগ পেয়েছেন ভারতীয় স্বজনরা। মঙ্গলবার সকালে কিরণগঞ্জ বিওপি এলাকায় শূন্য লাইনে বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে মৃতদেহ ভারতীয় স্বজনদের দেখানোর সুযোগ দেওয়া হয়। গত 8 ডিসেম্বর রাতে শিবগঞ্জের জমিনপুর গ্রামের বাসিন্দা তারা বানু বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যু সংবাদ পেয়ে ভারতে বসবাসকারী মৃতের মেয়ে মালেকা বেগম সহ মালদা জেলার আরও কয়েকজন আত্মীয় বিএসএফ এর মাধ্যমে বিজিবির কাছে মৃতদেহ দেখার অনুমতি চাইলে তাৎক্ষণিক মানবিক বিবেচনার ব্যবস্থা গ্রহণ করে বিজিবি। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও হল সংসদ ব্রাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত বেরবি শিক্ষার্থী পরিষদ প্যানেল ঘোষণা করা হয়েছে। ভিপি পদে আহমাদুল হক আলভির, জিএস পদে মেহেদি হাসান ও এজিএস পদে বায়েজিদ শিকদারের নাম প্রকাশ করেছে বেরবি শিক্ষার্থী পরিষদ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন তারা। এ সময় কেন্দ্রীয় সংসদে 13 সদস্যের প্যানেল ও 3টি হল শিক্ষার্থী সংসদে 9 জন করে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষার্থী পরিষদের পদ প্রত্যাশীরা। রাষ্ট্রের সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনী অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সাভারের বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা বলেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী সবসময় দেশ ও জাতির সেবায় নিবেদিত রয়েছে বলেও আরও জানান তিনি। এছাড়া দেশের ক্রান্তিলগ্নে সেবা ও দায়িত্ব পালনে বিএনসিসির ভূমিকা উল্লেখযোগ্য বলেও প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনীর ঢাকা এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মাকসুম, অ্যাসিস্ট্যান্ট চিফ অফ নেভাল স্টাফ রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী এবং বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মাসুদ সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনে অন্তত 22 জনের মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। জাকার্তা পুলিশ জানিয়েছে দুপুরের দিকে ভবনটির নিচ তলায় আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান দমকল কর্মীরা। ভবনে আটকে পড়াদের অনেককেই উদ্ধার করেন, তবে বেশ কয়েকজন ভেতরে আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সময় ভবনে চাকরি করা অনেকেই দুপুরের খাবারের জন্য বাইরে ছিলেন। থাই কম্বোডিয়া সীমান্তে থেমে থেমে সংঘর্ষ চলছেই। যুদ্ধবিরতি ভেঙে নতুন করে শুরু হওয়া সংঘাতে এ নিয়ে কম্বোডিয়ায় 9 জনের প্রাণহানি হলো। আর কম্বোডিয়ার পাল্টা হামলায় নিজেদের 3 সেনা নিহতের দাবি থাইল্যান্ডের। রোববার কম্বোডিয়ার হামলায় এক সেনা নিহতের জেরে দেশটির অস্ত্রভান্ডার লক্ষ্য করে বিমান হামলা চালায় থাই সেনাবাহিনী। এর আগে গেল জুলাই মাসে টানা 5 দিন লড়াইয়ের পর ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। কিন্তু রোববারের হামলার পর বিরোধপূর্ণ সীমান্ত জুড়ে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে থাই কর্তৃপক্ষ। এছাড়া থাইল্যান্ডের সেনারা আরও অভিযোগ করেছে বেসামরিক স্থাপনার হামলায় চীনা রকেট ব্যবহার করেছিল কম্বোডিয়া। প্রাদেশিক বিমানবন্দর এবং সরকারি হাসপাতালের আশেপাশে যেখানে হামলা হয়েছিল সেখানে সোভিয়েত আমলের BM-21 এবং চীনের PHL-3 রকেট ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ তাদের। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান কার্যালয়ে ইরানের হামলায় প্রাণহানি ছিল কমপক্ষে 36। গেল জুন মাসে 12 দিনের যুদ্ধের সময় ঘটলেও প্রায় 6 মাস পরে এমন দাবি তেহরানের। ইরানের অভিজাত সশস্ত্র বাহিনী IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি রোববার এ দাবি করেন। শিক্ষার্থী দিবসের এক আয়োজনে তিনি বলেন, ইসরায়েলি হামলার তাৎক্ষণিক জবাব সমন্বিতভাবেই দিয়েছিল তার দেশ। নাইনি জানান,
সংঘাত শুরুর কয়েক ঘন্টার মধ্যেই ট্রু প্রমিস 3 নামে কয়েক স্তরের ওই অভিযান শুরু করে তেহরান। পূর্ণাঙ্গ গোয়েন্দা তথ্য হাতে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান চলে বলেও দাবি তার। বলেন, সংঘাতে ইসরায়েলি সেনাবাহিনী ও গোয়েন্দাদের হতাহতের সংখ্যা সন্দেহাতীতভাবেই বেশি ছিল। যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননের নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। সোমবার গভীর রাতে ইসরায়েলি জেট বিমান মাউন্ট সাফি জবা শহর সহ দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকাকে লক্ষ্যবস্তু করে। এতে বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর প্রশিক্ষণ কেন্দ্র, রকেট উৎক্ষেপণ স্থান, ভবন সহ বাহিনীটির সাথে সম্পৃক্ত বেশ কয়েকটি সাইটে হামলা চালিয়েছে। গৃহযুদ্ধ চলাকালে আবাসিক এলাকা, স্কুল ও আশ্রয় শিবিরে বোমা হামলা চালিয়ে অন্তত 1700 মানুষকে হত্যা করেছে সুদানের বিমান বাহিনী। আহত হয়েছেন 1000-এরও বেশি। দেশটিতে চলা বিমান হামলা নিয়ে করা তদন্তে উঠে এসেছে এই তথ্য। সুদান উইটনেস প্রজেক্টের তথ্য বলছে, 2023 সালে শুরু হওয়া এই গৃহযুদ্ধে বড় বড় সামরিক বিমান হামলায় পর্যালোচনা করে এই তথ্য বেরিয়ে এসেছে। তারা আরও জানায়, বাহিনীটি জনাকীর্ণ এলাকায় আনগাইডেড বা লক্ষ্যহীন বোমা বেশি ব্যবহার করেছে। দেশটির ক্ষমতাসীন সেনাবাহিনী বা SAF এর কাছেই শুধু এই যুদ্ধ বিমান আছে। আধা সামরিক বাহিনী RFS এর কাছে কোনো যুদ্ধ বিমান নেই। এই তদন্তে যদিও RSF এর ড্রোন হামলায় হতাহতের সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি। বিবিসি জানিয়েছে, 2023 সালের এপ্রিল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত 384টি বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে, তবে সংখ্যা আরও বেশি হতে পারে। সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 85,000 ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। এগুলোর মধ্যে স্টুডেন্ট ভিসা বাতিল হয়েছে অন্তত 8,000। তবে কি কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে তা বিস্তারিত জানায়নি ট্রাম্প প্রশাসন। এদিকে পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, গেল বছর অর্ধেকের মতো ভিসা বাতিল করা হয়েছে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো, হামলা ও চুরির ঘটনার দায়ে। এছাড়া ইহুদি বিদ্বেষ এবং সন্ত্রাসবাদকে সমর্থনের অভিযোগেও বেশ কিছু ভিসা বাতিল করা হয়। শুধু তাই নয়, 5.5 কোটি অভিবাসী যাদের বৈধ মার্কিন ভিসা আছে সেগুলো পুনরায় যাচাই বাছাই করা হচ্ছে। অবৈধভাবে বসবাস, অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যকলাপের সংশ্লিষ্টতা পাওয়া গেলে যে কোনো সময় ভিসা বাতিল করতে পারে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ইকুয়েডরের একটি কারাগার থেকে 13 কারাবন্দীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কারাগারের ভেতরে একটি বিস্ফোরণের জেরে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার বন্দর নগরী মাচালার ওই কারাগারে বিস্ফোরণের স্থান পরিদর্শন করেছেন তদন্তকারী কর্মকর্তারা। তবে ময়নাতদন্তের আগ পর্যন্ত কারাবন্দীদের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। গেল কয়েক মাসে এই কারাগারে আরও বেশ কিছু সহিংস ঘটনা দেখা গেছে। নভেম্বরে একটি দাঙ্গায় সেখানে শ্বাসরুদ্ধ অবস্থায় বেশ কয়েকজন বন্দীর মরদেহ পাওয়া যায়। ইকুয়েডরের কারাগারে চলমান সহিংসতার জন্য প্রধানত প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলিকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ড্যানিয়েল। আবহাওয়া বিবেচনায় 2026 বিশ্বকাপে সব ম্যাচেই 2টি করে হাইড্রেশন ব্রেক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এরই মাঝে আয়োজক এবং সম্প্রচার প্রতিষ্ঠানের সঙ্গে চূড়ান্ত আলাপও করেছে সংস্থাটি। এর আগে চলতি বছর ফিফা ক্লাব বিশ্বকাপেও গরম আবহাওয়া বিবেচনায় বিশেষ কুলিং ব্রেকের ব্যবস্থা করেছিল ফিফা। তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসে থাকলেই এই বিরতি নেওয়া হয়েছিল। তবে বিশ্বকাপে সব ম্যাচেই বাধ্যতামূলকভাবে থাকছে বিরতি। প্রতি অর্ধেই 22 মিনিটের সময় এই বিরতি নেওয়া হবে। এই হাইড্রেশন ব্রেকের মেয়াদ থাকবে 3 মিনিট। সব মিলিয়ে 2026 বিশ্বকাপে প্রতি ম্যাচে 4 অর্ধে খেলা গড়াবে। শুধু যুক্তরাষ্ট্রই না, কানাডা এবং মেক্সিকোতেও অনুষ্ঠিত মাঠেও দেখা যাবে এই হাইড্রেশন ব্রেক। আইপিএল নিলামের জন্য 350 জন ক্রিকেটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI। চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের 7 জন ক্রিকেটার। নিলামের জন্য 1390 জন ক্রিকেটার নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে 350 জনকে, যার মধ্যে বিদেশি আছেন 110 জন। 40 জনকে রাখা হয়েছে সর্বোচ্চ 2 কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায়। সেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন পেসার মুস্তাফিজুর রহমান।
2016 সাল থেকে আইপিএলের নিয়মিত মুখ তিনি। এছাড়া 75 লাখ রুপি ভিত্তিমূল্যের তালিকায় আছেন 5 জন বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ী স্পিনার রাকিবুল হাসান আছেন 30 লাখ রুপি ভিত্তিমূল্যের তালিকায়। তবে চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম। অ্যাশেজের প্রথম 2 ম্যাচ মিস করার পর অ্যাডিলেড টেস্ট দিয়ে টেস্টে ফিরছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। তবে এই সিরিজে খেলা হচ্ছে না জশ হ্যাজেলউডের। হ্যাজেলউডকে অ্যাশেজের তৃতীয় ম্যাচ থেকে পাওয়ার প্রত্যাশা ছিল অস্ট্রেলিয়ার, কিন্তু গোড়ালির চোট থেকে এখনই পুরোপুরি সেরে ওঠা হয়নি এই পেসারের। মর্যাদার এই সিরিজ থেকে তাই পুরোপুরি ছিটকে গিয়েছেন হ্যাজেলউড। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে টি-20 বিশ্বকাপে নিজেকে ফিট রাখার দিকেই এখন মনোযোগ থাকছে তার। অবশ্য হ্যাজেলউড না থাকলেও অ্যাডিলেড টেস্ট থেকেই দলে থাকছেন অধিনায়ক প্যাট কামিন্স। মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ডের পাশাপাশি কামিন্সকেও দেখা যাবে। সেই সঙ্গে অবশ্য দলে জায়গা ফিরে পেতে পারেন নাথান লায়ন। ব্রিসবেনের গোলাপি বলের টেস্টে না থাকলেও সিরিজের বাকি 3 টেস্টে অভিজ্ঞ এই স্পিনারের দলে থাকার আভাস দিয়েছেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।